আমি থতমত খেয়ে যাই। আমি বুঝতে পারি যে দিয়াই ফোন দিয়েছিল। নীরা বলতে শুরু করলো, জীবন এভাবে চলে না। আপনি মেয়েটার সাথে দেখা করেন, মেয়েটা অনেক কান্না করেছে, মেয়েটা সত্যি সত্যি হয়তো আপনাকে অনেক ভালোবাসে। নীরার কথায় প্রচন্ড রাগ উঠলো আমার। আমি রেগে গিয়ে নীরাকে বললাম, কিসের ভালোবাসা? কাকে ভালোবাসা বলে? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তুমি জানো? নীরা আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তারপর বলল, আমি আপনাকে ভালোবাসি না। বলেই নীরা ছুটে চলে গেল বারান্দায়। আমিও নীরার সাথে ছুটে গেলাম। নীরা কান্না করছে। আমি বললাম, এই, কান্না করবে না। তুমি বলছো আমি যাব, কিন্তু কোনো রকম কান্না করবে না। নীরা চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ, আপনি আগামী কালকেই যাবেন এবং ওই মেয়ের সাথে কথা বলবেন। প্রয়োজনে যদি দুজনের কথা বলে ভালো লাগে, বিয়ে করে বাসায় নিয়ে আসবেন। আমি আপনাদের পথের বাধা হব না। তারপর আর আমাদের মাঝে এই বিষয়ে আর কোনো কথা হলো না। আমি দিয়াকে মেসেজ দিয়ে বললাম, কাল আমি তোমার সাথে দেখা করব। কোথায় কখন দেখা করব তা তাকে জানিয়ে দিলাম। দিয়াও বলল ঠিক আছে, সময় মতন আসবে। তারপর আর কোনো কথা বললাম না। মনে মনে ভাবলাম ওকে সেদিনের কথা বলবো যা আমি দেখেছি। কিছু সময় পর নীরা রাতের খাবার নিয়ে ডাক দিল। রাতের খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। নীরাও এসে পাশে শুয়ে পড়ল। দুজনের মাঝে সে রাতে আর কোনো কথা হলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম দিয়ার সাথে দেখা করার জন্য। যেখানে দেখা করার কথা সেখানে চলে গেলাম। অপেক্ষা করতে শুরু করলাম দিয়ার আসার। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি আগেই চলে এসেছি। সময় মতন দিয়াও চলে আসলো। আমাকে দেখে দৌড়ে আমার বুকে ছুটে আসলো। ও আমার বুকে মাথা রাখতেই আমার সেদিনের কথা মনে পড়ে গেল। সাথে সাথে দিয়াকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিলাম। দিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? আর তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন শিয়াম? আমি বললাম, সেদিন পরীক্ষা কেমন দিয়েছো? ভালো দিয়েছি। মেজাজটা খুবই গরম হয়ে গেল। আমার সামনে এসেও দিয়া কিভাবে মিথ্যে কথাটা বলছে? আমার ধৈর্য আর কোলায় না। আমি বললাম, তুমি এত মিথ্যা বলো কিভাবে? তা পরীক্ষা কি তার বুকে আর ঠোঁটে দিয়েছিলে নাকি? আরও কিছু বলতে পারলাম না, আর নিজের বিবেকের কাছেই বাঁধলো। দিয়া তবুও অস্বীকার করে বলে, এগুলো কি উল্টোপাল্টা কথা বলছো তুমি?" আমি ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বললাম, আমি মিথ্যা বলছি? ওই দিন ওই জায়গায় তুই যাসনি? একটা ছেলের সাথে দেখা করিসনি? দিয়া বলে উঠল, হ্যাঁ করেছি। তো কি হয়েছে? তোমার যদি ভালো না লাগে চলে যাও। আর কখনো আমি তোমার সাথে যোগাযোগ করব না। তোমার মতন কত শত ছেলে আমার পিছনে ঘোরে। কথাটা শুনেই ইচ্ছে করছিল এক্ষুনি ওর গলাটা টিপে ধরি, কিন্তু পারলাম না। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমার কাছে। আমি ওকে আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম হয়তো ও সত্যিটা বলবে, তখন সব বলে ওকে আমি ক্ষমা করে দেব। কিন্তু ও যা বলল তারপর ওর সাথে থাকা বা ক্ষমা করার প্রশ্নই ওঠে না। মনের ভিতর মেয়েদের প্রতি আরও কিছু ঘৃণার জন্ম নিল। রাগে জ্বলতে জ্বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসতেই নীরা এক গ্লাস শরবত এসে দিল। তারপর পাশে বসে বলল, সমস্যার সমাধান হয়েছে আপনাদের? আমি কোনো কথা বললাম না। নীরার দিকে চেয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে। নীরা বলল, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব, যদি দিয়ে আসতেন ভালো হতো। আমি বললাম, ঠিক আছে, তুমি রেডি থেকো, বিকেলে তোমায় দিয়ে আসবো। সেদিন বিকেলে নীরা তার বাবার বাড়িতে দিয়ে আসি, আর এদিকে বিদেশে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে থাকি। অল্প কিছুদিনের ভিতর বিদেশে যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যায়। যাওয়ার আগে বাবা মা বলেন নীরাকে বাড়িতে নিয়ে আসতে। আমি যেদিন চলে যাব তার আগের দিন নীরাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। পরদিন আমার ফ্লাইট রাত 11:30টায়। 9টার সময় বাসা থেকে বের হয়ে যাব। নীরার সাথে এর মাঝে আমার খুব একটা কথা হতো না। সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। বাড়ি থেকে বের হওয়ার আগে নীরার কাছে গেলাম বিদায় নিতে। ওর প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছি আমি, তবুও শেষবারের মতন বিদায় তো আমাকে নিতেই হবে। নীরা বারান্দার গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। আমি যেতেই ও চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করলো। তারপর মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বলল, আর কি আমাদের দেখা হবে? কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু কোনো উত্তরই আমি নীরাকে দিতে পারলাম না। এর কোনো উত্তর সেদিন আমার কাছে ছিল না, কারণ আমি যে নিয়ত করেছিলাম আমি আর দেশে আসব না। নীরা আমার নীরবতা দেখে বলল, আপনি হয়তো কোনো একদিন দেশে আসবেন, কিন্তু সেই দিনটা হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি নীরার কথাই সেদিন ভেবেছিলাম
হয়তো আমি চলে যাওয়ার পর ও বাবার বাড়ি চলে যাবে, কিংবা নতুন করে কাউকে বিয়ে করে সংসার করবে। তাই মনে মনে একটু হেসেছিলাম। আর কোনো কথা না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। নীরার চোখের জল সেদিন আমায় আটকাতে পারেনি। আমি বিদেশের মাটিতে গিয়ে সবার সাথে যোগাযোগ বন্ধ করে কাটিয়ে দিলাম জীবন থেকে 5টি বছর। সবাইকে সংসারে ভুলে যাওয়ার জন্য ক্লাব, পার্টি, এমন কোনো কিছু বাদ ছিল না যা আমি করিনি। কিন্তু 5 বছরে সেসব করে ক্লান্ত হয়ে আমি বুঝতে পারি আমি আর পারছি না। মায়ার টানে, ভালোবাসার টানে একটা সুখের সংসারের আশায় আমি আবারও ফিরে আসি দেশে। কলিং বেল চাপতেই ছোট্ট একটা বাচ্চা মেয়ে দরজা খুলে দেয়। চোখ দুটো ঠিক নীরার মতন। কোলে তুলে নিয়ে বলি, মামনি, তোমার নাম কি? মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আমার নাম মায়া। ততক্ষণে বাবা মা চলে আসলো। বাবা মা আমাকে দেখে কান্না করে দিল। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি। বাবা বললেন, তুই এসেছিস এতেই আমি খুশি, শান্তিতে মরতে পারবো। আমি বলি, বাবা, এসব কি বলো? মা, নীরা কোথায়? মা কোনো কথা না বলে চুপ করে রইল। মায়ের চুপ করে থাকাটা আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তবে কি সত্যিই নীরা বাড়ি থেকে চলে গেল? মাকে বললাম, মা, এই মেয়ে কে? মা চুপ করে ঘরের দিকে চলে গেল। আমি মায়াকে নিয়ে আমার ঘরে যেতেই মা একটা ডায়েরি এনে হাতে দিয়ে বলল, তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। নীরা তোর জন্য এই ডায়েরিটা রেখে গেছে, বলে মা রুম থেকে চলে গেলেন। আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম, যেখানে চিঠির মতন সব লিখে গেছে নীরা। ডায়েরিতে লেখা ছিল, সিয়াম, আপনি চলে গিয়ে আর কোনো যোগাযোগ রাখেননি বাড়ির কারোর সাথে, তাই কথাগুলো আমি এখানেই লিখে রাখছি। যদি কখনো ফিরে আসেন আর আমাকে না পান, তবে এই ডায়েরি আমার না বলা কথাগুলো বলে দেবে। আপনার সাথে আমার 1 মাস 17 দিনের ছোট্ট একটা সংসার ছিল, তাকে হয়তো আমাদের সংসার বলা যায় না, শুধুই আমার সংসার বলা যায়। তবে যদি কখনো ফিরে আসেন আর একসাথে সংসার করি, তবে সেটা হবে আমাদের সংসার। আপনি চলে যাওয়ার 1 মাস পর আমি অনুভব করি আমার মাঝে অন্য কারোর অস্তিত্বের। কোনো মেয়ের জীবনে এর চেয়ে আনন্দের আর কোনো মুহূর্ত থাকতেই পারে না। কিন্তু আমার জন্য তা আনন্দের হলো না, কারণ আপনি তো আমার পাশেই নেই। প্রতিটা মেয়েই হয়তো চায় তার স্বামীকেই খবরটা প্রথম দিতে, কিন্তু আমি অভাগী, তা পারলাম না। কারণ আপনি তো কখনো আমাকে মন থেকে মেনেই নেননি, আর কোনো যোগাযোগও রাখেননি। দেখতে দেখতে আমার পেটে বড় হয়ে উঠছে আপনার সন্তান। আমার খুব আনন্দ লাগছে, যা কাউকে বলে বোঝাতে পারবো না। এই একটা স্বপ্ন আমি যে কতদিন দেখেছি, ছোট্ট একটা বাচ্চা পুরো বাড়ি ঘুরে বেড়াবে, আর আমি তার পিছন পিছন ছুটে তাকে খাইয়ে দেব। সেই ইচ্ছেটা আমার পূর্ণতা পাবে। দেখতে দেখতে তার বয়স 7 মাস। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়েছি। ডাক্তার বলেছে আপনার একটা রাজকন্যা আসবে পৃথিবীতে। আচ্ছা, ওই রাজকন্যার মুখের দিকে তাকিয়ে তো আমাকে ভালোবাসবেন, ভালো না বেসে যাবেন কোথায়? সেজন্যই তো মেয়ের নাম ঠিক করে রেখেছি মায়া। ওর মায়া মাখা মুখ দেখে হলেও আপনার আমাকে ভালোবাসতেই হবে। শ্যাম জানেন, যতদিন এগিয়ে আসছে আমার ততই ভয় লাগছে। আমি এই সময় সাহস দেওয়ার জন্য হলেও স্বামীদের স্ত্রীর পাশে থাকতে হয়, কিন্তু আমার পাশে আপনি নেই। এই কষ্টটা কাউকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা রাত নির্ঘুম রাত্রি, জানে সেই কষ্ট। শ্যাম হয়তো আর লিখতে পারবো না। কাল হয়তো পৃথিবীতে আপনার রাজকন্যা আসবে, জানি না আমি তার সাথে হেসে খেলে যেতে পারবো কিনা। যদি না পারি, তবে এর চেয়ে বেশি কষ্ট আর কি আছে তা আমি জানি না। আমি যদি না থাকি, তবে ফিরে এসে আপনার রাজকন্যাকে বলবেন তার মাটাকে পৃথিবীতে আনার জন্য অনেক সংগ্রাম করে হেরে গিয়েছে, কারণ তাকে তার মা অনেক ভালোবাসতো। এরপর ডায়েরিতে আর কিছু লেখা নেই। আমি মায়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিই সেদিন। কান্নার শব্দে বাবা মা ছুটে এসে বলেন, বাবারে, অনেক চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু পারিনি বাঁচাতে। ওপরবেলা হয়তো নীরাকে অনেক ভালোবেসেছিল, তাই তো পৃথিবীতে ওকে রেখে আর কষ্ট দিতে চাইনি। তাই তো তোর মেয়েকে পৃথিবীর বুকে এনে আলোর মুখ দেখিয়ে নিজে অন্ধকারের দেশে চলে গিয়েছে। আমার সব কথা যেন সেদিন ফুরিয়ে গিয়েছিল। নীরার ডায়েরিটা আর মায়াকে বুকে নিয়ে সেদিন থেকে কেটে গেল জীবন থেকে আরও 16টি বছর। আজ মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিয়ে যখন একলা আকাশের নিচে বসে আছি, মনে হচ্ছে নীরা আকাশের তারাদের মাঝ থেকে আমার দিকে তাকিয়ে থেকে বলছে, কি কেমন লাগছে আপনার একলা জীবন? পারবেন তো কাটাতে বাকিটা দিনগুলো? আমি যে আজ সত্যিই নিঃস্ব হয়ে গেলাম। কি করে বলবো নীরা, সত্যিই আমি হেরে গেছি, আর পারছি না। তুমি আমায় ক্ষমা করে দিও।
প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।